আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান হিমেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যয়নরত আছি। তো মলিকুলার অরবিটাল থিওরির উপর ইতিমধ্যে 3টা লেকচার তৈরি করেছি। আজকে চতুর্থ লেকচার। এতদিন আমরা মলিকুলার অরবিটাল থিওরি এর তত্ত্বীয় অংশগুলো পড়ালেখা করেছি। কেন? কারণ আমাদের তত্ত্বীয় অংশ দিয়ে আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামগুলো তৈরি করব। তো এই ডায়াগ্রাম তৈরি করার পেছনে আমাদের যেই পড়াশোনা করার দরকার ছিল, সেই পড়াশোনাগুলো আমরা এতদিন করেছি। তো আজকে সেই ডায়াগ্রামটা কিভাবে হয়, এনার্জি কার বেশি কার কম, এবং আমার ইলেকট্রনগুলো কোন অরবিটালে আগে যাবে কোন অরবিটালে পরে যাবে, সেই অংশে আলোচনাটা করব, যাতে এই অংশে আলোচনা দিয়ে আমরা খুব সহজেই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামগুলো তৈরি করতে পারি। তো প্রথমে আমি যে জিনিসটা দেখাবো যে আলোচনায় যদি আমি প্রথমে যাই, তাহলে আমি আজকে আলোচনা করবো মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। তো মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের জন্য আমরা দুইটা সিরিজ দেখব। এইটা হচ্ছে আমার প্রথম একটা সিরিজ, ইলেকট্রন কিভাবে যাবে, আর এইখানে আরেকটা সিরিজ আছে যেটা হচ্ছে দ্বিতীয় সিরিজ, ইলেকট্রন যাওয়ার। তো ইলেকট্রনগুলো যখন যাবে তখন প্রথম যেই মৌলগুলো আছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন 14 এর জন্য আমরা একটা সিরিজ পড়বো, এবং টোটাল নাম্বার অফ ইলেকট্রন 14 এর বেশি এর জন্য, 14 থেকে যদি বেশি হয় একটা মলিকুলের টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তার জন্য একটা সিরিজ দেবো। তো এই সিরিজগুলা এখন আমরা আসলে বুঝবো না, এটার জন্য আমাদের যেই ডায়াগ্রামটা দরকার সেই ডায়াগ্রামটা আমি আগে দেখাবো। সো আমি যদি ডায়াগ্রামটা দেখাই, তাহলে আমার ডায়াগ্রামটা এমন হবে যে আমি ধরে নিলাম আমার একটা মলিকুল হচ্ছে হাইড্রোজেন, একটা মলিকুল হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আছে 2। এরকম ভাবে যদি আমার একটা মলিকুল হয় নাইট্রোজেন, তাহলে এই মলিকুলের জন্য আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ একটা নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, অপর আরেকটা নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, অতএব নাইট্রোজেন মলিকুলে ইলেকট্রন আছে 14টা। অতএব যেহেতু নাইট্রোজেন মলিকুলে 14টা ইলেকট্রন আছে, এবং এই যে এই পাশে যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমি বলেছি কি টোটাল নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ একটা মলিকুলের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 14 এর সমান অথবা 14 থেকে কম হয়, তাহলে আমাদের এই বাম পাশে যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আছে, সেই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আমরা ব্যবহার করব। আর পরে যেটা আমি বলছি যে যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কোনো মলিকুলে 14 থেকে বেশি হয়, তাহলে আমরা এই ডান পাশে যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা তৈরি করে রেখেছি সেটা আমরা শিখব। তাহলে ব্যাপারটা আসলে কি, মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের জন্য যেই আমি ডায়াগ্রামটা তৈরি করে রেখেছি সেটা আমি একটু ডেসক্রাইব করি। প্রথমেই বলে নেই, আমি এনার্জি অ্যাক্সিস অঙ্কিত করে রেখেছি, এটা হচ্ছে আমার এনার্জির অ্যাক্সিস। এনার্জি অ্যাক্সিসে তাহলে আমি ধরে নিলাম আমার যে কোনো একটা মৌল এখন মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম তৈরির উদ্দেশ্যে অ্যাটমিক অরবিটাল নিয়ে এসেছে। অতএব এই পাশে যেই এই পাশে যেই 1s আমি দেখতে পাচ্ছি, এই যে 1s, অথবা আমি যদি দেখাই যে এই 2p থেকে শুরু করে এই 2p, এখানে হচ্ছে 2s, এবং এর নিচে আছে হচ্ছে 1s, এই অংশগুলো হচ্ছে এই যে 2p, 2s এবং এই 1s, এই অংশগুলো হচ্ছে আমার অ্যাটমিক অরবিটাল। একইভাবে আমার এই ডান পাশে যে অংশগুলো 2p, 2s এবং 1s, 2p, 2s এবং 1s, এগুলোই হচ্ছে আমার অ্যাটমিক অরবিটাল। অর্থাৎ আমার একটা মলিকুল সৃষ্টি হওয়ার জন্য যে দুইটা অ্যাটম দরকার, সেই দুইটা অ্যাটমের একটা অ্যাটমের যে অ্যাটমিক অরবিটাল গুলা, সেগুলো হচ্ছে আমার এই পাশে আছে, এবং আরেকটা অ্যাটমের যে অ্যাটমিক অরবিটাল গুলো সেগুলো এই পাশে আছে। আর মাঝে যেই অংশগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সেই অ্যাটমিক অরবিটাল গুলো থেকে আমার যে মলিকুলার অরবিটাল গুলো সৃষ্টি হবে, সেগুলোকে আমি মাঝে দেখিয়েছি। এখন এই ব্যাপারগুলো আসলে কিভাবে হয় সেটা আমরা এখন বর্ণনা করব। তো আমরা জানি যে যদি দুইটা অ্যাটমিক অরবিটাল মলিকুলার অরবিটাল গঠনের উদ্দেশ্যে একত্রিত হয়, তাহলে সেখান থেকে আমরা দুইটা মলিকুলার অরবিটাল পাবো। তাহলে এখানে দেখিয়েছি যে 1s নামে একটা অ্যাটমিক অরবিটাল আসলো, এই পাশে আরেকটা 1s নামে অ্যাটমিক অরবিটাল আসলো। অতএব দুইটা অ্যাটমিক অরবিটাল মিলে এখন আমাকে দুইটা মলিকুলার অরবিটাল দিবে। সেই দুইটা মলিকুলার অরবিটাল আমি এখানে দেখিয়েছি। তো এতদিন আমি এই মলিকুলার অরবিটাল গুলোর নাম বলি নাই, আজকে আমি নাম বলবো। যে এই যে আমার যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল আমি পেলাম, যেটা এনার্জি হচ্ছে কম, কার সাপেক্ষে কম? এই অ্যাটমিক অরবিটাল সাপেক্ষে কম। সেই বন্ডিং মলিকুলার অরবিটালের নাম আমি দিব সিগমা 1s। এগুলোর নাম অলরেডি দেওয়া আছে, আমরা জাস্ট নামগুলো বলে দিচ্ছি, সিগমা 1s। তো আরেকটা আমি অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল এখানে পেয়েছি, যেটার নাম দেওয়া হয়েছে সিগমা স্টার 1s। এই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি আমার বন্ধনে অংশগ্রহণ করা অ্যাটমিক মলিকুলার অরবিটালের চেয়ে বেশি। অতএব এখান থেকে আমরা কি দেখলাম, যে আমি দুইটা অ্যাটমিক অরবিটাল দেখেছি যে যারা অংশগ্রহণ করেছে মলিকুলার অরবিটাল তৈরির উদ্দেশ্যে, সেখান থেকে আমি দুইটা মলিকুলার অরবিটালই পেয়েছি। একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, আরেকটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। একটা নাম দিয়েছি আমি সিগমা 1s, আরেকটা নাম হচ্ছে সিগমা স্টার 1s। অর্থাৎ আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল গুলোকে সবসময় স্টার দিয়ে প্রকাশ করি। ওকে, এরপরে যেটা আছে যে
ওই মলিকুলেরই যদি 2s অরবিটাল থাকে তাহলে দুইটা 2s অ্যাটমিক অরবিটাল একত্রিত হয়ে আমাকে দুইটা মলিকুলার অরবিটাল দিবে, যার মধ্যে একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল যার নাম আমরা দিব সিগমা 2s, এবং আরেকটার নাম হবে, আরেকটা যেহেতু অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ফর্ম হবে এই জন্য তার উপর স্টার দিয়ে আমরা তাকে নাম দিব সিগমা স্টার 2s। ওকে, তাহলে এখানেও আমরা কি দুইটা অ্যাটমিক অরবিটাল দেখেছি যে তারা অংশগ্রহণ করেছে মলিকুলার অরবিটাল তৈরির উদ্দেশ্যে, এবং যেহেতু দুইটা অ্যাটমিক অরবিটাল অংশগ্রহণ করেছে অতএব আমরা দুইটা মলিকুলার অরবিটালই পাবো। তো আমরা দুইটা মলিকুলার অরবিটালই পেয়েছি, একটা নাম হচ্ছে সিগমা 2s আর একটা নাম হচ্ছে সিগমা স্টার 2s। ওকে, এবার ওই অ্যাটমের মধ্যে যদি 2p অরবিটাল থাকে তাহলে 2p অরবিটাল আমরা জানি তিনটা অরবিটাল থাকে, px py এবং pz। সেই তিনটা অরবিটালকে আমি তিনটা বৃত্ত দিয়ে প্রকাশ করেছি। একইভাবে অপর অ্যাটমের মধ্যেও 2p অরবিটালে তিনটা অরবিটাল px py এবং pz। অতএব তিনটা এবং তিনটা এই 6টা অ্যাটমিক অরবিটাল একত্রিত যেহেতু হয়েছে অতএব আমি 6টা মলিকুলার অরবিটাল পাবো। সেই 6টা মলিকুলার অরবিটালের মধ্যে সবার প্রথমে আমি যেটা পাবো সেটা হচ্ছে পাই 2px এবং পাই 2py। এই পাই 2px এবং পাই 2py এর এনার্জি সেম, তাদের এনার্জি হচ্ছে সমান, এবং এই তিনটা এবং তিনটা 6টা অরবিটালের মধ্যে যেই দুইটা অরবিটালের এনার্জি সবচেয়ে কম হবে তারা হচ্ছে পাই 2px এবং পাই 2py। এরপরে যার এনার্জি হবে সে হচ্ছে সিগমা 2pz, তারপরে আমরা হচ্ছে এই যে পাই 2px পাই 2py এবং সিগমা 2pz পেলাম, এরা সবাই হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। অতএব আমরা তিনটা বন্ডিং মলিকুলার অরবিটাল পেয়েছি, এখন আমরা তিনটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো। এবং আমরা জানি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল যারা তাদেরকে আমরা স্টার দিয়ে প্রকাশ করি। অতএব নিচে যেহেতু আমি পাই 2px পেয়েছি, এখন আমি পাবো পাই স্টার 2px, দিলাম আমি পাই স্টার 2px। নিচে আমি পেয়েছি পাই 2py, এখন আমি পাবো পাই স্টার 2py, এবং এই পাই স্টার 2px এবং পাই স্টার 2py এদের এনার্জি হচ্ছে সেম। ওকে, দুইটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল আমরা পেলাম। আমাদের আরেকটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এখন আমরা পাবো যেটা হচ্ছে সিগমা স্টার 2pz, যার এনার্জি হচ্ছে সবচেয়ে বেশি। অতএব আমরা এখানে 2p অরবিটাল থেকে 6টা অ্যাটমিক অরবিটাল থেকে আমরা 6টা মলিকুলার অরবিটাল পেলাম, যেখানে আমরা তিনটা বন্ডিং মলিকুলার অরবিটাল পেয়েছি এবং তিনটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পেয়েছি। সেই 6টা মলিকুলার অরবিটালের মধ্যে আমার পাই অরবিটাল হচ্ছে 4টা এবং সিগমা অরবিটাল হচ্ছে 2টা। যে পাই 4টা আমার মলিকুলার অরবিটাল আছে সেখানে 2টা পাই মলিকুলার অরবিটাল হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল এবং বাকি 2টা মলিকুলার অরবিটাল হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। একইভাবে আমি যে সিগমা 2টা অরবিটাল পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো এখন এটা দেখার পর শিক্ষার্থীদের মধ্যে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমরা সবসময় দেখে আসি যে সিগমা বন্ড জেনারেলি এক্স, যারা পি এক্স তারা হচ্ছে জেনারেলি ফর্ম করে, কিন্তু এখানে কেন পি জেড সিগমা বন্ড ফর্ম করলো? সো এই উত্তরটা আমি দিব, একটু পরেই দিব, আপাতত এই স্লাইডটা আমি ক্লিয়ার করি। সো এটা হচ্ছে আমাদের তাদের জন্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যাদের মোট ইলেকট্রন অর্থাৎ নাম্বার অফ টোটাল ইলেকট্রন একটা মলিকুলের মধ্যে 14 থেকে কম অথবা সমান। এখন নাম্বার অফ টোটাল ইলেকট্রন যদি 14 থেকে বেশি হয়, নাম্বার অফ টোটাল ইলেকট্রন যদি গ্রেটার দ্যান 14 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম সেটা আমরা ডান পাশে দেখতেছি। যে প্রথমেই বলে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এনার্জি, এটা হচ্ছে আমাদের এনার্জির অ্যাক্সিস। তো প্রথমে আগেরটার মতোই দুইটা 1s অ্যাটমিক অরবিটাল একত্রিত হবে দুইটা অ্যাটম থেকে মলিকুলার অরবিটাল ফর্ম করার জন্য। সেখান থেকে আমরা দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে দুইটা মলিকুলার অরবিটাল পাবো। একটা পাবো আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল যাকে আমরা নাম দেব সিগমা 1s, আরেকটা আমরা পাবো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল যাকে আমরা নাম দেব সিগমা স্টার 1s। একইভাবে আমাদের দুইটা হচ্ছে 2s অরবিটাল অ্যাটমিক অরবিটাল একত্রিত হবে মলিকুলার অরবিটাল ফর্ম করার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে এই দুইটা অ্যাটমিক অরবিটালের এনার্জি হচ্ছে সেম, সেখান থেকে আমরা দুইটা মলিকুলার অরবিটাল পাবো, যেটা একটা হচ্ছে সিগমা 2s আরেকটা হচ্ছে সিগমা স্টার 2s। অর্থাৎ আমরা দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে দুইটা মলিকুলার অরবিটাল পাবো, যেখানে একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আরেকটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, এবার ওই অ্যাটমের মধ্যে যদি পি অরবিটাল থাকে তাহলে তিনটা px py এবং pz, তিনটা পি অরবিটাল। এই পাশে ওই একই অ্যাটমের তিনটা
পি অরবিটাল, যেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড, অর্থাৎ 6টা অ্যাটমিক অরবিটাল থেকে আমরা এখন 6টা মলিকুলার অরবিটাল পাবো। তো এই ক্ষেত্রে যাদের ইলেকট্রন 14 এর বেশি, তাদের ক্ষেত্রে সিরিজটা কেমন? প্রথমে যার এনার্জি সবচেয়ে কম হবে সে হচ্ছে সিগমা 2p z। এরপরে তার থেকে একটু এনার্জি বেশি যাদের, তারা হচ্ছে পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই। এই দুটার এনার্জি হচ্ছে সেম। ওকে, আমরা 3টা বন্ডিং মলিকুলার অরবিটাল পেলাম। অতএব আমরা এখন 3টা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো, যাদের মধ্যে হচ্ছে পাই স্টার টু পি এক্স এবং পাই স্টার টু পি ওয়াই, যাদের এনার্জি হচ্ছে সেম। এরপর আমরা যেটা পাবো যে সিগমা স্টার টু পি জেড। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা তো, আপনি দেখালেন যে আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আমরা এঁকে নিলাম, এখন আপনি যেগুলো লিখে রাখছেন এগুলো আসলে আসছে কই থেকে? হ্যাঁ, তো এগুলো আসলে আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের এমন কিছু মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আমরা এরকম পাই যে এরকম এনার্জি সাপেক্ষে আমাদের ইলেকট্রন গুলা যাবে। সেটা আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রন স্পেকট্রাম। ফটো ইলেকট্রন স্পেকট্রাম থেকে দেখা যায় যে আসলে মলিকুলার অরবিটালে ইলেকট্রন গুলা যখন যাবে তারা এই সিরিজটা ফলো করে যাবে। এই জন্য আমরা হচ্ছে এটাকে এইভাবে ফলো করতে হয়। এখন এটাকে সহজভাবে মনে রাখার যে টেকনিক, সেটা হচ্ছে যে আমাদের ওয়ান এস সিগমা, ওয়ান এস সিগমা স্টার, ওয়ান এস, এটা আমাদের মনে রাখা খুবই সহজ ব্যাপার। এবং টু এস থেকে আমরা যে দুটো অ্যাটমিক অরবিটাল পাবো সেটা হচ্ছে সিগমা টু এস এবং সিগমা স্টার টু এস, এটাও আমাদের মনে রাখা খুবই সহজ ব্যাপার। কিন্তু আমাদের একটু কনফিউশন চলে আসে যখন আমরা টু পি অরবিটালে যাই। তো সেটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে যে আমাদের যখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ লেস দেন অর ইকুয়াল 14, তখন আমরা এখানে যদি তাকাই যে আমাদের এই টু পি অরবিটাল থেকে যে 6টা মলিকুলার অরবিটাল পাবো, তাদেরকে মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে এখানে আমি দুইটা ত্রিভুজ কল্পনা করতে পারি, সোজা দুইটা ত্রিভুজ। এই হচ্ছে আমার একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আমি এখানে কল্পনা করতে পারি, এই হচ্ছে আমার আরেকটা ত্রিভুজ। ওকে, তাহলে দুইটা ত্রিভুজ আমি কি করব? প্রথম ত্রিভুজে যে নিচের অংশটা সেখানে আমি পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই দিয়ে দিব, এবং মাথার অংশটাতে আমি সিগমা টু পি জেড দিব। ওকে, পরবর্তী যে ত্রিভুজটা সেটাও ঠিক সেম হবে, জাস্ট বন্ডিং মলিকুলার অরবিটালের পরিবর্তে আমি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল দিব। অর্থাৎ আমি পাই টু পি এক্স, পাই টু পি এবং সিগমা টু পি জেড এর উপর জাস্ট স্টার চিহ্নগুলো দিয়ে দেবো। তাহলে আমার নিচে যে দুইটা বন্ডিং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হবে তারা হবে পাই স্টার টু পি এক্স এবং পাই স্টার টু পি ওয়াই, এবং সবচেয়ে উপরে যার এনার্জি সবচেয়ে বেশি সেখানে যেই মলিকুলার অরবিটালটা হবে সেটা হবে আমার সিগমা স্টার টু পি জেড। ওকে, আমরা টোটাল এনার্জি যদি লেস দেন অর ইকুয়াল টু 14 হয় তার জন্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম মনে রাখার একটা টেকনিক শিখলাম, কি জাস্ট সোজা দুইটা ত্রিভুজ আমরা এখানে কল্পনা করে নিব, তাহলে আমাদের মনে রাখা সম্ভব হবে। আসলে এই জিনিসটা এক প্রকারের মুখস্থই রাখতে হয়, এই সিরিজটা, যে ইলেকট্রন কিভাবে কিভাবে যাবে, কোন অরবিটালের এনার্জি কম এবং কোন অরবিটালের এনার্জি বেশি। এখন এটাকে সহজ করে মনে রাখার জন্য জাস্ট টেকনিক হচ্ছে কি এখানে দুইটা ত্রিভুজ কল্পনা করা। ওকে, এবার আমরা যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 14 এর চেয়ে বেশি হয়, যদি ইজ গ্রেটার দেন 14 হয়, তখন কি হবে? তখন একইভাবে আমাদের ওয়ান এস থেকে দুইটা ওয়ান এস থেকে আমরা যে দুইটা মলিকুলার অরবিটাল পাবো সেটা আমরা মনে রাখতে পারবো যে সিগমা ওয়ান এস নিচে এবং সিগমা স্টার ওয়ান এস উপরে হবে, কারণ সিগমা স্টার ওয়ান এসটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। আমরা জানি বন্ডিং মলিকুলার অরবিটালের থেকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি বেশি হয়, এই জন্য সিগমা ওয়ান এসটা নিচে এবং সিগমা স্টার ওয়ান এসটা উপরে। একইভাবে টু এস এর ক্ষেত্রে একই ঘটনা, সিগমা টু এসটা হবে নিচে এবং সিগমা স্টার টু এসটা হবে উপরে, কারণ কি সিগমা স্টার টু এসটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এখন আমাদের যেখানে মনে রাখতে কষ্ট হয় যে টুপি এবং টুপি, এই 6টা অরবিটাল থেকে, 6টা অ্যাটমিক অরবিটাল থেকে আমরা যে 6টা মলিকুলার অরবিটাল পাবো তাদেরকে কিভাবে মনে রাখা যায়। তো এখানে টেকনিকটা হচ্ছে কি যে আমরা এখানেও দুইটা ত্রিভুজ কল্পনা করব, যে এখানে একটা ত্রিভুজ কল্পনা করা যাচ্ছে এবং কি এখানে আরেকটা ত্রিভুজ কল্পনা করা যাচ্ছে। এখন যদি আমি এই দুইটাকে সাদৃশ্যতার খাতিরে তুলনা করি, তাহলে আমি দেখবো যে এই দুইটা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে উপরের যে ত্রিভুজ, সেই উপরের ত্রিভুজটা এখনো ঠিক আছে, কিন্তু এখানে নিচের ত্রিভুজটা ছিল সোজা। এখানে আমি এসে জাস্ট চিন্তা করবো কি এই ত্রিভুজটা উল্টে যাবে, উল্টে যাবে, এটা আমার মনে রাখার একটা সহজ টেকনিক। তো উল্টে গেলে আমি শীর্ষ ত্রিভুজের নিচের যে ত্রিভুজটা, যেটা হচ্ছে আমার উল্টো ত্রিভুজ, সেই ত্রিভুজের শীর্ষস্থানে কল্পনা করব হচ্ছে সিগমা টু পি জেড। দেন বাকি দুইটা যে আমার মলিকুলার অরবিটাল হবে পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই, সেটা আমি এই ভূমিতে কল্পনা করব। একইভাবে পরের যে ত্রিভুজটা সেটার ভূমিতে আমি কল্পনা করব পাই স্টার টু পি এক্স এবং পাই স্টার টু পি ওয়াই, এবং শীর্ষে কল্পনা করব সিগমা স্টার টু পি জেড। এখন প্রশ্ন হইতেছে যে আমার দুইটা পাই অরবিটাল চলে আসলো, একটা সিগমা অরবিটাল চলে আসলো, এগুলা কিভাবে আসলো? তো সেই উত্তরগুলো দেওয়ার জন্য এখন আমি যেটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে আমার এই যে যে দুইটা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের আমি দুইটা ডায়াগ্রাম দেখাইলাম, সেটা থেকে এখন ক্লিয়ারলি যদি আমি যাই, তাহলে আমি দেখবো যে আমি এই যে ফর্মটা ছিল সেটাকে জাস্ট সাজিয়ে লিখেছি কিভাবে, পরের পেজে আমি দেখবো। আমি এখানে একটু বর্ণনা করি যে
সবার সবচেয়ে এনার্জি কম হবে যে সিগমা ওয়ান এস এনার্জি সবচেয়ে কম হবে, এরপর এনার্জি যার হবে সেটা হচ্ছে সিগমা স্টার ওয়ান এস, দেন আমি যেটা লিখবো যে সিগমা টু এস, দেন সিগমা স্টার টু এস, এভাবে আমি নিচের থেকে ক্রমাগত উপরের দিকে যেতে থাকবো। তো সেটাই যদি আমি দেখাই, তো আমি এখানে যদি দেখাই সেটা যে আমি লিখেছি যে এনার্জি অফ অরবিটালস, অর্থাৎ অরবিটাল গুলোর এনার্জি, কোন অরবিটাল গুলো, অবশ্যই মলিকুলার অরবিটাল। when total electron in a molecule, অর্থাৎ একটা মলিকুলে যদি টোটাল ইলেকট্রন 14 থেকে লেস দেন অর ইকুয়াল 14 হয়, তাহলে যেই আমার সিরিজটা ফলো করতে হবে সেটা হচ্ছে এটা, যে প্রথমে সবচেয়ে এনার্জি কম হচ্ছে সিগমা ওয়ান এস এর, কারণ এটা বন্ডিং, এরপর যার এনার্জি বেশি সেটা হচ্ছে সিগমা স্টার ওয়ান এস, এটা অ্যান্টি বন্ডিং, দেন সিগমা টু এস, এরপর হচ্ছে সিগমা স্টার টু এস, দেন আমার আসবে পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই। এই দুটার এনার্জি সেম, আমরা দেখেছি যে ত্রিভুজের ভূমিতে ছিল তারা এই দুইজন, এই দুটার এনার্জি হচ্ছে সেম। এরপর যেটার এনার্জি বেশি সেটা হচ্ছে সিগমা টু পি জেড, এরপর যাদের বেশি তারা হচ্ছে এই দুটার এনার্জি সেম, তারা অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, দুইজনেই পাই অরবিটাল, পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই, তাদের এনার্জি সেম। দেন যার এনার্জি সেটা হচ্ছে সিগমা স্টার টু পি জেড। অর্থাৎ এই নিয়ম অনুসারে, এই সিরিজটা অনুসারে ইলেকট্রন গুলো যাবে। সর্বপ্রথম ইলেকট্রন যাবে সিগমা ওয়ান এস এ, দেন ইলেকট্রন যাবে সিগমা স্টার ওয়ান এস, এরপর যদি ইলেকট্রন থাকে ইলেকট্রন যাবে সিগমা টু এস, দেন সিগমা স্টার টু এস, এভাবে ক্রমাগত আমার এই ডান দিকে যেতে থাকবে। তো এখানে যে প্রশ্নটা হয় যে সিগমা টু পি জেড কেন সিগমা হলো, সিগমা হওয়ার কথা ছিল টু পি এক্স এর। এখন এটা বোঝানোর জন্য আমি যেটা বলবো যে আমার এটা যদি এক্স এক্সিস হয়, এটা ওয়াই এক্সিস হয়, এবং এটা যদি জেড এক্সিস হয়, এবং এটা যদি একটা পি অরবিটাল হয়, তাহলে আমি এটাকে বলবো যে পি এক্স, এটাকে আমি বলবো পি ওয়াই, এবং এই অরবিটালটাকে বলবো পি জেড। এখন তাহলে আমরা দেখতেছি যে পি এক্স অরবিটাল আমার হেড অন ওভারল্যাপ হচ্ছে, এবং বাকি অরবিটাল গুলো যেমন পি ওয়াই অরবিটাল লেটারাল ওভারল্যাপিং হচ্ছে, একইভাবে পিজেড অরবিটালের লেটারাল ওভারল্যাপিং হচ্ছে। তাহলে এই অনুসারে আমার যেহেতু হেড অন অরবিটাল সিগমা অরবিটাল হয়, তাহলে সিগমা এক্স অর্থাৎ টু পি এক্স অরবিটালটাকে সিগমা হওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখিয়েছি যে সিগমা আসলে কি হয়, সিগমাকে আমি জেড অরবিটালটা আসলে সিগমা বন্ড ফর্ম করে। তো এটা আসলে কিভাবে সম্ভব, যে আমরা জাস্ট যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমার সেই জেড পি জেড অরবিটাল, একইভাবে এটাও যদি আমার পি জেড অরবিটালটা হয়, তাহলে এই যে এবার কি পি জেড এবং পি জেড অরবিটালের মধ্যে একটা হেড অন ওভারল্যাপ হওয়া পসিবল। যদি পি জেড এবং পি জেড অরবিটালের মধ্যে হেড অন ওভারল্যাপ হয়, তাহলে বাকি যে দুটো অরবিটাল থেকে যায় তাদের মধ্যে অবশ্যই লিটারাল ওভারল্যাপ হবে। তাহলে লিটারাল ওভারল্যাপ হলে এখানে পি ওয়াই এবং পি এর মধ্যে একটা ওভারল্যাপ হলো, দেন আমার যে পি এক্স এবং পি এক্স এটার মধ্যে একটা ওভারল্যাপ হলো। তাহলে এখান থেকে এই চিত্র থেকে আমি কি বুঝলাম, যে আমার সিগমা টু পি জেড অরবিটাল ফর্ম হওয়া পসিবল, এবং সিগমা টু পি জেড অরবিটাল যদি ফর্ম হয়, তাহলে বাকি যে দুটো অরবিটাল ফর্ম হবে তার অবশ্যই কি পাই অরবিটাল ফর্ম হবে। তাহলে কি হবে, একটা পাই টু পি এক্স এবং আরেকটা হবে পাই টু পি ওয়াই, এবং এই দুইটা পাই অরবিটালের এনার্জি হবে সেম। তো এখান থেকে আমরা বলতে পারি যে টু পি এক্স অরবিটাল যে সবসময় সিগমা বন্ড ফর্ম করবে এমন না। আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম প্র্যাকটিস করার সময় দেখি যে আসলে যে অরবিটালটা পি অরবিটাল থেকে যে অরবিটালটা আমাদের সিগমা বন্ড ফর্ম করে সেটা হচ্ছে জেড অরবিটাল, অর্থাৎ টু পি জেড অরবিটালটা আমাদের সিগমা বন্ড ফর্ম করে। ওকে, আমরা এখানে দেখলাম হচ্ছে এনার্জি যদি 14 থেকে কম হয় তাহলে আসলে সিরিজটা কেমন হবে, আমরা অলরেডি ডায়াগ্রামের মাধ্যমে দেখে এসেছি। সেই জিনিসগুলোকে জাস্ট সিরিজ আকারে লিখতেছি। এবার আমরা দেখব যদি আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন এ মলিকিউল, অর্থাৎ কি বলতে চাইতেছি আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করি, তাহলে একটা অক্সিজেন ইলেকট্রন সংখ্যা 8, অতএব দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন মলিকুলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 16। অর্থাৎ এখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন এ মলিকিউল সেটা হচ্ছে কত, 14 থেকে বেশি, 16 ইজ গ্রেটার দেন 14। অতএব এখন আমাদের যে সিরিজটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমার এই যে এই নিচের সিরিজটা। তাহলে আমি কি বলেছি যে when total electron in a molecule, একটা মলিকুলের মধ্যে যখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন 14 থেকে বেশি হবে, ইজ গ্রেটার দেন 14, তখন আমরা যেই সিরিজটা ফলো করব, অর্থাৎ ইলেকট্রন কিভাবে যাবে, কার এনার্জি বেশি এবং কার এনার্জি কম, সেই সিরিজটা হচ্ছে এটা। অর্থাৎ তখন হবে আমার সিগমা ওয়ান এস, সিগমা স্টার ওয়ান এস, দেন সিগমা টু এস, সিগমা স্টার টু এস, এবং এখানে আগে চলে আসবে সিগমা টু পি জেড, যেখানে আমার 14 থেকে ইলেকট্রন যখন কম ছিল সেখানে পাই অরবিটালটা ছিল, আর এখন চলে আসবে সিগমা অরবিটালটা, দেন আসবে আমার পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই, এরপর আসবে আমার, আমি এখানে যে বন্ডিং মলিকুলার অরবিটালটা পেলাম, তিনটা বন্ডিং মলিকুলার অরবিটাল পেয়েছি, অতএব এখন করেসপন্ডিং তিনটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো। সেই তিনটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কি, আমার এখানে যে পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই আছে, এখানে আমি এটাকে লিখেছি যে পাই স্টার টু পি এক্স, যেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং একইভাবে পাই স্টার টু পি ওয়াই, এটাও হচ্ছে কি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং এই দুইটা পাই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এনার্জি হচ্ছে সেম। দেন সবচেয়ে এনার্জি যার বেশি সেটা হচ্ছে সিগমা স্টার টু পি জেড।
ওকে, তাহলে ওই যে আমি বললাম যে স্টুডেন্টদের সবচেয়ে বেশি এটা দেখার পরেই সাথে সাথে যে প্রশ্নটা আসছে যে এগুলো আসলে কই থেকে আসছে, তো এগুলো আসছে যেখান থেকে আসছে যে দ্য অর্ডার অফ মলিকুলার অরবিটালস, যে এই যে মলিকুলার অরবিটালগুলোর অর্ডার যেটা দেখানো হয়েছে ইজ কনস্ট্যান্ট, সামঞ্জস্যপূর্ণ কার সাথে, উইথ দ্য ফোটো ইলেকট্রন স্পেকট্রাম, অর্থাৎ আমরা ফোটো ইলেকট্রন স্পেকট্রামে দেখতে পাই যে আসলে আমাদের মলিকুলার অরবিটালগুলোর এনার্জি এরকমই হওয়া পসিবল। ওকে, তাহলে আমরা তো দেখলাম যে এনার্জি গুলা কেমন হবে এবং অরবিটাল গুলার নাম কেমন। আমরা জাস্ট আজকে হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা প্র্যাকটিস করব। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ইলেকট্রনিক কনফিগারেশন এবং একই সাথে আমরা দেখব যে নাইট্রোজেন এবং অক্সিজেনের জন্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম গুলো কেমন হয়। ওকে, তাহলে আমরা যদি প্র্যাকটিস করি যে হাইড্রোজেনের জন্য এটা হচ্ছে আমার একটা হাইড্রোজেনের অ্যাটম আসলো এখানে আরেকটা হাইড্রোজেনের অ্যাটম আসলো, তাহলে দুইটা অ্যাটমিক অরবিটাল যাদের এনার্জি সেম, সেখান থেকে আমি পাবো কি দুইটা মলিকুলার অরবিটাল। তাহলে দুইটা মলিকুলার অরবিটাল, এই হচ্ছে একটা মলিকুলার অরবিটাল। একইভাবে আমি এখান থেকে দেখালাম যে এটা হচ্ছে আমার আরেকটা মলিকুলার অরবিটাল। ওকে, তাহলে আমার দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে আমি দুইটা মলিকুলার অরবিটাল পাবো, যেটা একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এখন এটা যদি হাইড্রোজেন হয় তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল, এ ও মিন্স অ্যাটমিক অরবিটাল। একইভাবে এটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, যেটা হচ্ছে এই পাশেরটা হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল। অতএব দুইটা হাইড্রোজেন যাদের অ্যাটমিক অরবিটালের মাধ্যমে এখন একটা মলিকুল ফর্ম হবে, এই জন্য দুইটা মলিকুলার অরবিটাল ফর্ম হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে সিগমা 1s যেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা হচ্ছে সিগমা স্টার 1s যেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে দুইটা হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন রয়েছে, এই যে দুইটা ইলেকট্রনকে আমি দেখালাম এবং আমি আগেই দেখিয়েছি যে একটা মলিকুলার অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন যেতে পারে এবং বিপরীত স্পিনে যেতে হবে। তাহলে এই যে একটা ইলেকট্রন গেল এবং আরেকটা বিপরীত স্পিনে গেল, অতএব আমার ইলেকট্রন যেহেতু আর অবশিষ্ট নাই, এই জন্য আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কোনো ইলেকট্রন যাবে না, শুধু বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন থাকবে। তো আমি ইলেকট্রনিক কনফিগারেশন গুলো নেক্সট ক্লাসে দেখাবো, যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে ইলেকট্রনগুলোকে ইলেকট্রনিক কনফিগারেশন আকারে প্রকাশ করতে পারি, যেটা আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে পারি না। ওকে, আমরা যদি এখন আমরা হিলিয়ামের জন্য যদি প্র্যাকটিস করি হিলিয়ামের জন্য, তাহলে এটা হবে সেই ডায়াগ্রাম হিলিয়ামের জন্য। তাহলে এটা হচ্ছে আমার একটা হিলিয়াম, যেটা হচ্ছে হিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, এই অরবিটালটা, এবং এটা হচ্ছে আমার আরেকটা হিলিয়াম, যেটা হচ্ছে হিলিয়ামের আরেকটা অ্যাটমিক অরবিটাল। অর্থাৎ দুইটা হিলিয়ামের অ্যাটম একত্রিত হয়ে এখন একটা হিলিয়ামের মলিকুল ফর্ম করবে। এখন হিলিয়াম মলিকুল কি স্টেবল আর আনস্টেবল সেটা আমরা পরে দেখব। তো দুইটা হিলিয়ামে যেহেতু প্রত্যেকটা হিলিয়ামে দুইটা করে ইলেকট্রন থাকে, এই যে দুইটা করে ইলেকট্রন, অর্থাৎ মোট 4টা ইলেকট্রন। এখন আমার বন্ডিং মলিকুলার অরবিটালে প্রথমে দুইটা ইলেকট্রন যাবে বিপরীত স্পিনে, এই যে দুইটা ইলেকট্রন। আসলে ভিতরে দেখাতে হবে, আমি বোঝার সুবিধার্থে নিচে দেখালাম। একইভাবে যেহেতু দুইটা ইলেকট্রন শেষ, আরো আমার দুইটা ইলেকট্রন আছে, মোট ইলেকট্রন ছিল 4টা, এখানে দুইটা এবং এখানে দুইটা। এই 4টা ইলেকট্রন থেকে আমি বন্ডিং মলিকুলার অরবিটালে দুইটা ইলেকট্রন দিয়ে দিয়েছি, অতএব অবশিষ্ট থাকে আরো দুইটা। সেই দুইটা ইলেকট্রন আমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যাবে এবং বিপরীত স্পিনে যাবে, এবং এই অরবিটালটা যেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল সেটার নাম আমি দিব সিগমা 1s, এবং উপর যার এনার্জি সবচেয়ে বেশি ছিল সেটার নাম দেব আমি সিগমা স্টার 1s। এখন আমরা জানি যে বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রনগুলো পরস্পরকে আকর্ষণ করে এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বন্ডিং মলিকুলার অরবিটালে দুইটা ইলেকট্রন যে বলে পরস্পরকে আকর্ষণ করবে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে দুইটা ইলেকট্রন ঠিক একই বলে পরস্পরকে বিকর্ষণ করবে। এজন্য আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হয়ে যাওয়ার কারণে হিলিয়ামের কোনো মলিকুল ফর্ম হবে না, অর্থাৎ হিলিয়াম 2 এটা ফর্ম হবে না। কিন্তু হাইড্রোজেনে যেটা ছিল যে আমার বন্ডিং মলিকুলার অরবিটালে দুইটা ইলেকট্রন ছিল কিন্তু অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কোনো ইলেকট্রন ছিল না, অতএব বন্ডিং মলিকুলার অরবিটালে যে দুইটা ইলেকট্রন ছিল তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ছিল, এবং এই অ্যাট্রাকশনের কারণে তারা হচ্ছে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মিলে আমার একটা হাইড্রোজেন মলিকুল ফর্ম করবে। অর্থাৎ এই বন্ডিং মলিকুলার অরবিটাল যে ইলেকট্রনগুলো তারা পরস্পরকে আকর্ষণ করে আছে এবং এই কারণেই একটা মলিকুল ফর্ম হওয়া পসিবল। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো বড় মলিকুলের জন্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম গুলো কেমন হয় ওটা দেখবো এবং ইলেকট্রনিক কনফিগারেশন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।